হ্যালো বচ্চো, কে হালচাল। আজ আমরা শুরু করবো তোমাদের 21 সালের জন্য দ্বাদশ শ্রেণী পদার্থবিদ্যার তোমাদের এবিটি যে টেস্ট পেপার তার ফিজিক্স পেপারের সলিউশন। আর আজ আমরা প্রথম দিনে তোমাদের এবিটি টেস্ট পেপারের প্রথম যে পেজ আছে ফিজিক্সের তার উপর সমাধান করব। এবিটি টেস্ট পেপার থেকে এই সলিউশনগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা থেকে শুরু করে তোমাদের এক্সামে ভালো প্রিপারেশনের জন্য খুব সাহায্য করবে। আর এই ভিডিওগুলো তোমাদের অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানাও। তোমাদের এই সাপোর্ট আমাদের ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার্ড করে। আর অবশ্যই যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকো এখনও, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সঙ্গে থাকা বেল আইকন তোমরা অবশ্যই ক্লিক করে রাখো, তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমরা প্রত্যেকে নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর প্যারাসা চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। এবিটি টেস্ট পেপার 2021 সালে তোমাদের যে কম্বাইন সেকশান আছে, সেকশানে তার দ্বিতীয় পোর্শন সায়েন্সের জন্য রয়েছে। তো সেখান থেকে ফিজিক্সের প্রথম যে পেজ আছে, একদম ফার্স্ট পেজ, তো তার আজকে আমরা সলিউশন স্টার্ট করব। প্রথম আগে আমি বিভাগ খ অর্থাৎ পার্ট বি যেটা আছে, যেখানে শর্ট প্রশ্নগুলো রয়েছে 18 নম্বরের, অর্থাৎ 14 নম্বরের এমসিকিউ আর 4 নম্বরের শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো রয়েছে, আগে সেই পার্টটা ডিসকাস করে নেব। দেখতে পাচ্ছ বিভাগ খ পার্ট বিতে সেকশন 1 থেকে যে এমসিকিউগুলো রয়েছে, প্রথম যে প্রশ্নটা আছে একের দাগেতে বলছে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে 0.2 কুলম্ব মানের একটি তড়িতাধানকে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত অভিমুখ বরাবর যদি 2 মিটার সরাতে কার্য করতে হয় 4 জুল কার্য করতে হয়, তাহলে প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। খুব ইন্টারেস্টিং প্রশ্নটা। এর সলিউশন তোমরা যেভাবে করবে দেখে নাও। একের দাগের প্রশ্নের সলিউশন, আমরা কৃতকার্য ডব্লিউ সমান জানি বিভব ইন্টু আধান হয়, তাহলে বিভব সমান আসবে কৃতকার্য বাই আধান। এইভাবে করতে পারি। তাহলে কৃতকার্য বলেছে 4 জুল, তাহলে ডব্লিউ জায়গায় লিখেছি 4, আর আধানটা বলেছিল 0.2 কুলম্ব, 0.2 বসিয়েছি, তাহলে হিসাব করলে ওটা আসে 20। তো জুল পার কুলম্ব এটা আসবে বিভব। এবার আমরা যেহেতু ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে আর ওটা বলেছে এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকে, তার মানে ওখান থেকে আমি ই কস থিটা সমান পাচ্ছি, ই সমান হয় ভি বাই এল, তাহলে এখানে ই কস থিটা সমান আসবে ভি বাই এল, তাহলে ই কস 60 সমান আসবে 20 বাই ভি, ভির মান 20 পেয়েছিলাম এখানে, আর এল ছিল সরণ, ওটা বলেছে 2 মিটার সরাবে, তাহলে এল এর মান 2, তাহলে এখান থেকে আমি ই সমান পাচ্ছি, হিসাব করে এখান থেকে ই সমান পাচ্ছি 20 নিউটন পার কুলম্ব। এটাই হবে সঠিক উত্তর। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান ডি হবে সঠিক উত্তর, 20 নিউটন পার কুলম্ব। একদম পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, সেটা রয়েছে 5 সেমি ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলককে তড়িতাহিত করার ফলে এটির পৃষ্ঠতলের তড়িৎ বিভব হয় 10 ভোল্ট। তাহলে প্রশ্ন হচ্ছে তড়িতাহিত গোলকের কেন্দ্র থেকে 2 সেমি দূরত্বে তড়িৎ বিভব কত হবে বের করতে হবে। ওকে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এগুলো সিম্পলি কনসেপচুয়াল প্রশ্ন, কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকলে তোমরা এগুলো পারবে। এখানে বলেছে ফাঁপা ধাতব গোলক, আর যে কোনো ধাতব গোলকের ক্ষেত্রে আমরা জানি এর সম্পূর্ণ আধানটা থাকে এই পৃষ্ঠে, এই বাইরের তলটাতে, তার মানে এর বিভব এই সারফেসেও যা হয় পুরো ভেতরের সম্পূর্ণ অংশে সেই বিভবটা সেম থাকে, কারণ এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়। ইলেকট্রিক ফিল্ড 0 মানে অবশ্যই বিভব হবে ধ্রুবক, তার মানে ভিতরে যে কোনো বিন্দুতে এর বিভব হবে 10, যেটা বাইরে হয় সেটাই ভেতরে হবে। তাহলে যেহেতু এখানে ভিতরে 2 সেমিতে বলেছে, মানে 2 সেমি দূরত্ব মানে ওটা ভেতরেই হচ্ছে, তো অবশ্যই উত্তর হবে 10 ভোল্ট, অপশান বি হবে সঠিক উত্তর। একদম ওর পরে 3 দাগের প্রশ্ন, একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারককে ব্যাটারির সাহায্যে তড়িতাহিত করে বর্তনী থেকে বিচ্ছিন্ন করা হলো। আচ্ছা, তারপর বলেছে এরপর ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলককে প্রবেশ করানো হলো। তাহলে বলছে ধারকের পাত দুটির মধ্যবর্তী বিভব পার্থক্য আর সঞ্চিত শক্তির পরিমাণের পূর্বের কত গুণ করে হবে সেটা বের করতে হবে। ওকে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা। তো দেখো এখানে 2 দাগে 3 দাগে দুটি সলিউশন করে দেওয়া আছে। 2-এরটা তো ছিল আগেই, যেহেতু বাইরের পৃষ্ঠে 10 বলা আছে মানে ভেতরে যে কোনো জায়গায় 10 হবে, তার মানে এখান থেকে 2 সেমি দূরে অবশ্যই ওটাও 10 হবে। আর যেটা 3-এর প্রশ্নটা এখন দেখলাম, আমরা ধারকের ফর্মুলা জানি, যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবককে রাখা হয় তাহলে হয় সি সমান কে এপসাইলন 0 এ বাই ডি, দ্যাট ইজ এখানে ধারকত্বটা কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে সমানুপাতিক আছে। আবার আমরা সি সমান জানি কিউ বাই ভি হয়, তাহলে ভি সমান আসবে কিউ বাই সি,
কিউ বাই সি। তার মানে এখানে ভি সমান আমি পাবো কিউ ডি বাই কে ইন্টু এপসাইলন জিরো এ। তার মানে এখানে এই মানে বিভবের ফর্মুলা থেকে বোঝা যাচ্ছে এখানে ভির সঙ্গে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা 1/k এর সঙ্গে সমানুপাতিক হয়ে যাচ্ছে। তাহলে এখানে হবে ভিটা 1/k গুণ হবে। আর এনার্জি বলেছে, এনার্জি সূত্র হয় হাফ সিভি স্কোয়ার। তাহলে সি তো বলছে কে এর সঙ্গে ধ্রুবক, আর ভিটা বলেছে 1/k, যেহেতু ভি স্কোয়ার আছে তার মানে নিচে আরেকটা 1/k রয়ে যাবে, তাহলে এটাও হবে 1/k গুণ। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান সি 1/k ও 1/k গুণ, ওটাই হবে সঠিক উত্তর। একদম পরের প্রশ্ন 4 দাগেরটা রয়েছে এন সংখ্যক সদৃশ বৈদ্যুতিক বাল্বের প্রতিটিকে একটি তড়িৎ উৎসের সঙ্গে পৃথকভাবে যুক্ত করলে প্রতিটি বাল্ব কর্তৃক ব্যয়িত ক্ষমতা হয় পি। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে বাল্বগুলিকে ওই তড়িৎ উৎসের সঙ্গে শ্রেণী সমবায় যোগ করলে তখন ব্যয়িত ক্ষমতা কত হবে? ওকে ওকে, এখানে যেহেতু বলা ছিল যে তড়িৎ উৎসের সঙ্গে পৃথকভাবে যুক্ত করা হচ্ছে, এন সংখ্যক ল্যাম্পকে পৃথকভাবে যোগ করা হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে প্যারালাল কম্বিনেশন। তাহলে যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে প্রত্যেকটা বাল্বের ক্ষমতা বলছে প্রতিটা বাল্বের ব্যয়িত ক্ষমতা পি আছে, তাহলে এন সংখ্যক থাকলে টোটাল হবে এন ইন্টু পি। টোটাল এই পরিমাণ ওরা ক্ষমতা ব্যয় করবে, ক্ষমতা ব্যবহার করবে। তাহলে অবশ্যই যেহেতু সেম উৎসের সঙ্গে যোগ করা হবে, একবার শ্রেণীতে একবার সমান্তরালে, টোটাল পাওয়ার অবশ্যই কনজার্ভ থাকবে। তাহলে অবশ্যই যে প্রশ্নটা ছিল শ্রেণী সমবায় যোগ করলে কত হবে, তাহলে অবশ্যই উত্তর হবে এন ইন্টু পি, কারণ টোটাল ক্ষমতা অবশ্যই সেম থাকবে সিরিজ এবং প্যারালালের ক্ষেত্রে, দুটোই অ্যাডিশান বোঝায়। একদম ওর পরে 5 দাগের প্রশ্ন, প্রতিটি ক্যাপিটাল আর রোধের এন সংখ্যক রোধকে প্রথমে শ্রেণী সমবায়ে তারপর সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। শ্রেণী সমবায় তুল্যরোধ যদি আর এস এবং সমান্তরালের তুল্যরোধ আর পি হয়, তাহলে আর এস বাই আর পির অনুপাত কত হবে বের করতে হবে। ওকে, আমরা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে জানি যদি এন সংখ্যক রোধ থাকে তাকে যদি সিরিজে যোগ করা হয় তাহলে তার তুল্যরোধ হয় এন ইন্টু আর। আর প্যারালালের ক্ষেত্রে জানি হয় আর বাই এন, যেহেতু প্রত্যেকটাই ছিল আর রোধ করে। তাহলে যে প্রশ্ন বলেছে আর এস বাই আর পি, তোরা মান বসিয়ে দিয়েছি, আর আর কেটে গেছে, তাহলে উত্তর পাচ্ছি আমি এন স্কোয়ার। এটাই হবে সঠিক উত্তর। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান সি হবে সঠিক উত্তর। একদম ওর পরে 6 দাগের প্রশ্ন রয়েছে সাইক্লোট্রন যন্ত্রের তড়িৎগ্রস্ত কণার বৃত্তাকার পথের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কণাটির কৌণিক বেগ ওমেগা আর রৈখিক বেগ ভি এর উপর কী প্রভাব পড়বে? ওকে, প্রথম আছে ওমেগা ও ভি উভয় বৃদ্ধি পাবে, এটা হবে না। ওমেগা বৃদ্ধি পাবে, ভি অপরিবর্তিত থাকবে, এটাও ঠিক নয়। ভি বৃদ্ধি পাবে, ওমেগা অপরিবর্তিত থাকবে, হ্যাঁ এইটা ঠিক। কারণ একটা সাইক্লোট্রনের ক্ষেত্রে যখন ওর ব্যাসার্ধ বাড়ছে ক্রমশ, ওর কিন্তু টাইম পিরিয়ডটা কিন্তু রিমেইন ফিক্সড। আর টাইম পিরিয়ড যদি না চেঞ্জ করে তাহলে অবশ্যই ওমেগা কিন্তু অপরিবর্তিত থাকবে, কৌণিক বেগ যেটা। তাহলে কৌণিক বেগকে যদি আবার ফিক্সড রাখতে হয় তাহলে অবশ্যই ওকে কিন্তু, যেহেতু অনেক বড় পথ বরাবর ঘুরছেও, তাহলে অবশ্যই ওর স্পিড অনেক বেশি রাখতে হবে, অর্থাৎ এই ভিটা অনেক বৃদ্ধি পাবে। অপশান সি হবে সঠিক উত্তর। এরপর 7 দাগের প্রশ্ন, কিউ কুলম মানের একটি তড়িতাধান আর মিটার ব্যাসার্ধের কোনো বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে এন সংখ্যক ঘূর্ণন সম্পন্ন করছে। তাহলে প্রশ্ন হচ্ছে বৃত্তপথের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? ওকে, বৃত্তপথের কেন্দ্রে বের করতে বলছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি যেটা আছে 2πn/r × 10⁻⁷ টেসলা। এই 10⁻⁷ আসছে সেই যে ধ্রুবকটা থাকে μ0/4π, সেই জন্য। একদম পরের প্রশ্ন আছে 8 দাগের প্রশ্ন, কোনো দণ্ডচুম্বকের চৌম্বক ভ্রামক এম হলে সেটিকে চৌম্বক মধ্যতল থেকে থিটা কোণে ঘোরানোর জন্য কৃতকার্য কত হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। থিটা কোণে ঘোরাতে গেলে যেহেতু কৃতকার্য বের করতে বলছে, তার মানে আমরা সেই সূত্র জানি হয় এম বি, মানে এম ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে ডটকে ভাঙলে কসে আসে, তাহলে উত্তর হবে অপশান বি এম বি কস থিটা। একদম ওর পরের প্রশ্ন আছে 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্ন বলছে কাঁচ ও জলের পরম প্রতিসাঙ্ক বলা আছে 3/2 আর 4/3 হলে কাঁচ ও জলের সংকট কোণ কত হবে বের করতে হবে। ওকে, এখানে সংকট কোণ বের করতে হবে, তাহলে আমরা সেই যে সংকট কোণের সূত্র জানি সেই সূত্র বসালেই হবে। সেখানে হতো sin θc সমানস্থ 1/μ
এবার এখানে মিউর মানটা আমরা সবসময় এখানে কন্ডিশন বলা ছিল, এখানে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে। তাহলে এখানে একটা আছে 3/2, একটা আছে 4/3। ডেফিনেটলি 3/2 যে প্রতিসারাঙ্ক আছে সেটা অবশ্যই বড় হচ্ছে ফ্রম 4/3, তার মানে এখানে অবশ্যই কাঁচ থেকে জলের দিকে আলো যাচ্ছে, এটা বোঝা যায়। তাহলে এখানে লেখার নিয়মটা হবে কাঁচ থেকে জলে, তাহলে এখানে ডব্লিউ মিউ জি আসবে। তাহলে একে মান লিখলে নিচে হতো মিউ জি বাই মিউ ডব্লিউ, তাহলে মিউ ডব্লিউটা উপরে উঠবে, তাহলে থাকবে মিউ অফ ডব্লিউ বাই মিউ জি। তাহলে মান বসালে এখানে ওয়াটারের ক্ষেত্রে ছিল 4/3 আর মিউ জির মান ছিল 3/2। তাহলে উপরে এই 2টা উঠবে, মানে উপরে হবে 8 আর নিচে হবে 3 3 9, তাহলে হবে 8/9। তাহলে এখান থেকে থিটা সির মানটা পাবো আমি, সংকট কোণের মান পাবো সাইন ইনভার্স অফ 8/9। এটাই হবে সঠিক উত্তর, থিটা সি সমান সাইন ইনভার্স অফ 8/9। তাহলে এখানে অপশান অনুযায়ী অপশান ডি যেটা আছে এটা অ্যাকচুয়ালি সাইন হবে, সাইন ইনভার্স অফ 8/9, এটাই হবে সঠিক উত্তর, অপশান ডি। ওর পরের প্রশ্ন রয়েছে তরঙ্গমুখের ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত হবে। আমরা জানি তরঙ্গমুখগুলো এইভাবে হয়, তরঙ্গমুখের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর ক্ষেত্রে দশা পার্থক্য সবসময় 0 হয়, কারণ প্রত্যেকে সেম দশা থাকে, একই দশায় থাকে। অবশ্যই উত্তর হবে অপশান বি 0। একদম ওর পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 11। একটি পোলারয়েডে I0 তীব্রতার সমবর্তিত আলো আপতিত হলো, পোলারয়েড থেকে নির্গত আলোর তীব্রতা কত হবে। খুব সাধারণ প্রশ্ন, এক্ষেত্রে অবশ্যই ইন্টেন্সিটি কমবে, সেই লজিক লাগালেও উত্তর হতো অপশান ডি। আদারওয়াইজ তুমি যদি ফর্মুলাতেও ফেলাও, একবার ক্রস করলে হয় I0 cos স্কয়ার থিটা, তাহলে I0 cos স্কয়ার থিটা, কসের মানে যদি 45 ধরে জেনারেল কেসে, তাহলে 45 মানে 1/√2, 1/√2 স্কয়ার মানে হাফ, তার মানে ইনিশিয়াল যা ইন্টেন্সিটি ছিল তার হাফ হবে, I0/2 হবে সঠিক উত্তর। একদম ওর পরে 12 দাগের প্রশ্ন রয়েছে, একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, দুটো ডায়োড, দুটো রেজিস্ট্যান্স। প্রশ্ন বলছে D1 ও D2 আদর্শ ডায়োড হলে চিত্রের বর্তনীতে প্রবাহমান কত হবে। আচ্ছা, কত কারেন্ট বের করতে হবে। এখানে দেখো ব্যাটারি লাগানো আছে, এই দিকটা আছে প্লাসে, দিকটা আছে মাইনাসে, তোমার ডেফিনেটলি সেই ডায়োডটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে যেটা ফরওয়ার্ড বায়াসে আছে, সম্মুখ বায়াসে আছে। প্রথম যে ডায়োডটা আছে নিচেরটা, দেখো এদিকটা আছে মাইনাস, এদিকটা আছে প্লাস, তাহলে ওটা তো রিভার্স বায়াসে আছে, মানে এখান থেকে কোনো কারেন্ট যাবে না, যাবে উপরটা দিয়ে। দেখো এদিকটা আছে প্লাসে, এদিকটা আছে মাইনাসে, তাহলে অবশ্যই এইটা দিয়ে একটা কারেন্ট যাবে। তাহলে ওটা যদি কারেন্ট যায়, তাহলে দেখো বিভব আছে তোমার, ভির মান আছে 5, যেটা ব্যাটারি সাপ্লাই আছে। রোধ কত আছে, দেখো রোধ আছে এখানে 10 ওহম। তাহলে কারেন্ট বের করতে বলছে, কারেন্ট I সমান আসবে V/R, ভির মান তো 5 আর আর আছে 10 ওহম, তাহলে আসবে হাফ অ্যাম্পিয়ার, হাফ মানে 0.5 অ্যাম্পিয়ার, এটাই হবে সঠিক উত্তর। তাহলে অপশান অনুযায়ী অপশান এ হবে সঠিক উত্তর, 0.5 অ্যাম্পিয়ার। একদম ওর পরের প্রশ্ন রয়েছে 13 দাগে, ট্রানজিস্টারের আলফা আর বিটার মধ্যে সম্পর্ক। এর ক্যালকুলেশন প্রয়োজন নেই, কারণ তোমরা এর মধ্যে রিলেশন জানো। এখানে অপশন অনুযায়ী অ্যাকচুয়ালি অপশান এও ঠিক, কারণ আলফা সমান হয় β/1 + বিটা, প্লাস অপশান বিও যেটা আছে বিটা সমান হয় α/1 - আলফা, এটাও সঠিক। একদম শেষ প্রশ্ন রয়েছে এমসিকিউ থেকে 14 দাগের প্রশ্ন বলছে, একটি পিএন সংযোগে বিপরীত বায়াস প্রয়োগ করা হলে তখন সংযোগ স্থলের মধ্যে দিয়ে যে প্রবাহ পাওয়া যায় তা প্রধানত কী প্রকার হবে। প্রথম আছে সংখ্যালঘু আধানের ব্যাপনের জন্য, না ব্যাপনটা এখানে একদম নেগলিজিবল থাকে, ব্যাপনটা বলা যায় না। অপশান বি আছে সংখ্যাগুরু আধানের ব্যাপনের জন্য, ব্যাপন তো হবে না, সংখ্যালঘু আধানের বিচলনের জন্য, হ্যাঁ সংখ্যালঘু বিচলনের জন্য অপশান ডি রয়েছে, সংখ্যালঘু আধানের বিচলন আর ব্যাপনের জন্য, না ব্যাপনটা এত নেগলিজিবল হয় ধরা যায় না, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, সংখ্যালঘু আধানের বিচলনের জন্য, ওখানে ড্রিফট মোশনটা কাজ করে, তো অপশান সি হবে সঠিক উত্তর। এই ছিল মোটামুটি তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্সের প্রথম পেজের সলিউশন এমসিকিউগুলোর। এবার আমি ওর 2 দাগের যে প্রশ্নগুলো আছে, যে সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো অবশ্যই সলিউশন করব। প্রথম যেটা রয়েছে, একটি ধারকের ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড বলতে কী বোঝো, এটা তোমরা পারবে, খুব সহজ ব্যাপার। 2 প্রশ্ন আছে, দীর্ঘ তড়িৎবাহী সলিনয়েডের অক্ষ বরাবর একটি ইলেকট্রনের প্রক্ষেপ করা হলো, সেটি ত্বরণ সহ না মন্দন সহ না সমবেগে গতিশীল হবে এবং কেন।
এক্ষেত্রে যেহেতু বলেছে ইলেকট্রনটা সলিনয়েডের অক্ষ বরাবর যাবে, তার মানে অবশ্যই ওটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ওর ভেলোসিটিটা প্যারালাল হচ্ছে। আর যদি প্যারালাল থাকে তাহলে ওর উপরে কোনো ফোর্সই কাজ করবে না, যেহেতু অ্যাঙ্গেল 0 হচ্ছে। ফোর্স যদি না থাকে তাহলে কোনো ত্বরণ থাকছে না, তাহলে অবশ্যই ওটা হবে সমবেগে গতিশীল। একদম পরের প্রশ্ন আছে, তিরস্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ঋণাত্মক হয় কেন? খুব সুন্দর প্রশ্ন। যে কোনো তিরস্চম্বক পদার্থ থাকলে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি ওকে, ম্যাগনেটিক ফিল্ডগুলো জানি ওর বাইর থেকে বিকর্ষিত হয়ে বাইর দিয়ে বেরিয়ে যায়, এই কারণে ওর চৌম্বক প্রবণতা ঋণাত্মক হয়। 3 প্রশ্ন রয়েছে, নভোবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে F0 ও FE এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ক্যাপিটাল D হলে বলছে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন M এর রাশিমালা কী হবে? আমরা জানি স্পষ্ট দর্শন ফোকাসিং নভোবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে হয় M এর ফর্মুলা বিবর্ধন M সমান হয় F0/FE ইন্টু 1 প্লাস FE/D। এটাই হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা, এটাই হবে সঠিক উত্তর। একদম ওর পরে এর অথবার প্রশ্নটা আছে, একই আপতন কোণের জন্য A ও B মাধ্যমদ্বয়ের প্রতিসরণ কোণ হয় যথাক্রমে 30 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে কোন মাধ্যমে আলোর বেগ বেশি হবে? ওকে, দেখো যার প্রতিসরণ কোণ বেশি হবে ডেফিনেটলি তার প্রতিসারাঙ্ক মানে মিউর মান অনেক কম হবে আর কি। তার কারণ আমরা যদি স্নেলের সূত্র ভাবি, সেখানে হয়তো মিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে এখান থেকে দেখো যখন নিচে সাইন আরটা ছোট হবে তখন কিন্তু মিউ বড় হবে। তাহলে এক্ষেত্রে থিটা যেটা 30 ডিগ্রি কোণ করছে এ, তার কিন্তু অবশ্যই মিউটা বড় হবে, আর যে 45 ডিগ্রি করছে তার মিউর মানটা কম হবে। এখানে প্রশ্ন হচ্ছে আলোর বেগের ব্যাপার। এবার আলোর বেগের সঙ্গে প্রতিসারাঙ্ক সে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ব্যস্তানুপাতিক। মানে মিউ অফ এ বাই মিউ অফ বি যদি করা হয় ওটা সমান হবে ভি অফ বি বাই ভি অফ এ। তাহলে অবশ্যই যেহেতু এ মাধ্যমের প্রতিসারাঙ্ক বড় হচ্ছে তাহলে ডেফিনেটলি ভি এটা ছোট হবে। তাহলে অবশ্যই এখানে আলোর বেগের যেহেতু বলা হচ্ছে তাহলে অবশ্যই যার প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ বেশি হবে। অপশন বি হবে, মানে বি মাধ্যমটা হবে সঠিক উত্তর। বি মাধ্যমে আলোর বেগ বেশি হবে। এর একদম পরে 4 দাগের প্রশ্নতে, একটি ট্রানজিস্টরের ভূমি, নিস্তারক ও সংগ্রাহকের মধ্যে কোনটির বেদ বেশি থাকে? আমরা এটা যদি যে কোনো ট্রানজিস্টর ভাবি, যে কোনো এনপিএনই যদি ধরে নিই, তার ক্ষেত্রে ডায়াগ্রামটা এভাবে হয়। এটা হয় এন, এটা হয় পি, এটা হয় এন, এটা হয় এমিটার, মাঝেরটা হয় বেস, এটা হয় কালেক্টর। বেসটা সব থেকে সরুভাবে রাখা হয়, সব থেকে কম ক্ষেত্রফল জুড়ে। তারপর রাখা হয় এমিটার পোর্শন, আর সব থেকে বড় রাখা হয় একদম লাস্ট পোর্শনটাকে কালেক্টর, কারণ টোটাল কারেন্টটা এর মধ্যে দিয়েই ফ্লো করবে। তো অবশ্যই এখানে বেদ বেশি হবে সংগ্রাহক কালেক্টরের ক্ষেত্রে। এই ছিল মোটামুটি তোমাদের বিভাগ খ থেকে তার 18 নম্বর যে শর্ট প্রশ্নগুলো পড়ে তার সমাধান। এইবার তুমি যদি বিভাগ ক দেখো, বিভাগ কর যে প্রশ্নগুলো রয়েছে, তোমরা যারা আমাদের সাজেশানগুলো ফলো করেছো এবং যে আমরা গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্নের যে সমাধানগুলো করছিলাম, যদি ফলো করে থাকো তো এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে। এগুলো সব সাজেশানের মধ্যে রয়েছে আর সেগুলি বারবার পরীক্ষাতে পড়ছে। এই দিকের সমস্ত প্রশ্ন, তড়িৎ ফ্লাক্স থেকে শুরু করে এই যে ম্যাথ প্রবলেমটা দেওয়া আছে ভি সমান 5 + 4x², এই সমস্ত প্রবলেম তোমরা পাবে যারা তোমরা সাজেশান ভিডিও ক্লাস করেছো এবং সঙ্গে সঙ্গে আমরা যে গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন সমাধানগুলো করেছিলাম। তোমরা যদি না করে থাকো অবশ্যই সে সমস্ত ক্লাসগুলো তোমরা করে নাও। সে সমস্ত ক্লাসের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে ফার্স্ট কমেন্টে এবং আই বটনেও দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করে নিও, তাহলে তোমাদের যে কোনো পেজ থেকে লং প্রশ্নগুলো খুব ইজিলি তোমরা করতে পারবে। এই সমস্ত প্রশ্ন আমাদের সেই সাজেশনের মধ্যে রয়েছে। এই সমস্ত বৃত্তাকার ব্যাসার্ধ আর সমান হয় d/√m² - 1, বা যে লেন্সের প্রকাশ দৈর্ঘ্য f সমান হয় x/1/m2 - 1/m1, এই সমস্ত প্রশ্ন সেই সাজেশনের মধ্যেই রয়েছে। প্লাস এইদিকে যে প্রশ্নগুলো রয়েছে বিভেদন ক্ষমতা, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এন টাইপ পি টাইপ এই ধরনের প্রশ্ন, এবং হুইস্টন ব্রিজের কিছু প্রবলেম, বা এই যে 1/v + 1/1/f এর প্রমাণ, এই সমস্ত কিছু তোমরা সাজেশনের মধ্যেই পাবে। অবশ্যই করে নিও। ফটোডায়োড, সুইচ হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার,
হ্যাঁ, এই বাইনারি থেকে ডেসিমেলে প্রকাশ বা ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ, এই সমস্ত কিছু প্রবলেম তোমরা সাজেশনের মধ্যে পেয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের টেস্ট পেপারের প্রথম পেজের একদম সমাধান। তোমরা নেক্সট এবিটি টেস্ট পেপার থেকে কোন পেজে সলিউশন পেতে চাও আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই পেজগুলো খুব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করব। এবং অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, প্রত্যেককে সাহায্য করো, যাতে তারা প্রত্যেকে বাড়িতে বসেই এইচএসসির জন্য প্রিপারেশান নেয়। আর তোমরা আমাদের আরও বেশি বেশি করে সাপোর্ট করো, তাতে আমাদের ভিডিওগুলো বানাতে আরও অনেক ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।